সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? জি মিস। ওকে। তো আমাদের যে টপিকটা বাকি ছিল সেটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি। তো আমরা আজকে রিলেটিভ ডেনসিটি থেকে শুরু করব। প্রথমে সবাই একটু খেয়াল করো রিলেটিভ ডেনসিটি জিনিসটা আসলে কি। রিলেটিভ ডেনসিটিকে আমরা ডি আর দিয়ে প্রকাশ করি, ডি ফর ডেনসিটি, আর ফর রিলেটিভ। ঠিক আছে, এখন দেখো রিলেটিভ ডেনসিটি নিয়ে কি বলা হচ্ছে এখানে। দ্য টার্ম রিলেটিভ ডেনসিটি ইজ কমনলি ইউজড টু ইন্ডিকেট দ্য ইন সিটু ডেন্সনেস অর লুজনেস অফ গ্রানুলার সয়েল। তোমার ইন সিটু ডেন্সনেস আর লুজনেস, ইন সিটু বলতে তোমার সাইটের সয়েলের ডেন্সনেস, কতটুকু ডেন্স অথবা কতটুকু লুজ, সেটা আমরা বুঝতে পারি রিলেটিভ ডেনসিটির মাধ্যমে। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে ইকুয়েশনের মাধ্যমে লিখতে পারি সেটা এখানে দেয়া আছে। dr ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন। এখানে ই হচ্ছে আমাদের ভয়েড রেশিও। এখন দেখো প্রথমে এখানে বলছে যে dr হচ্ছে আমাদের রিলেটিভ ডেনসিটি, ই হচ্ছে ইন সিটু ভয়েড রেশিও অফ দ্য সয়েল, সাইটের যে ভয়েড রেশিও সেটা, আর ই ম্যাক্স হচ্ছে তোমার লুজেস্ট অবস্থায়, সয়েল যখন লুজ অবস্থায় থাকবে তখন ই ম্যাক্স হবে। তোমরা আমাকে একটু বলো যে সয়েল যদি লুজ অবস্থায় থাকে তাহলে ভয়েড রেশিও কি বেশি হবে নাকি কম হবে? বেশি হবে তাই না? জি মিস। আচ্ছা, সো ই ম্যাক্সিমাম তখনই হবে যখন হচ্ছে সয়েলটা তার সব থেকে লুজ অবস্থায় থাকবে, লুজেস্ট স্টেটে থাকবে, তখন হবে ই ম্যাক্স। আর ই মিনিমাম কখন হবে? যখন ডেন্স অবস্থায় থাকবে। তোমার সয়েলটা যখন কম্প্যাক্টেড অবস্থায় থাকবে, তোমরা কম্প্যাকশন টেস্ট অবশ্যই পড়ছো, সেই কম্প্যাকশন টেস্টে তোমরা দেখছো ডেন্স অবস্থায় আমরা কিভাবে ডেন্স করি সেটাও তোমরা নিশ্চয়ই দেখছো। তো ডেন্স অবস্থায় কিরকম থাকবে সেটা হচ্ছে ই মিনিমাম, মানে ভয়েডটা কিরকম থাকবে সেটা সব থেকে মিনিমাম অবস্থায় থাকবে, ঠিক না? তো সেটা এখানে বলা হচ্ছে। আবার দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে তোমার ডিআর এর ভ্যালু হতে পারে কত, মিনিমাম হতে পারে 0%, এবং এটা অফকোর্স সবসময় পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি আমরা। রিলেটিভ ডেনসিটিটা সবসময় পার্সেন্টেজে হয়, ঠিক আছে, রিলেটিভ ডেনসিটি অলওয়েজ পার্সেন্টেজে লিখতে হয়। তো এটা 0% থেকে 100% পর্যন্ত ভ্যারি করতে পারে। 0% মানে হচ্ছে খুবই লুজ সয়েল, সব থেকে লুজ অবস্থা এটা, আর ম্যাক্সিমাম অবস্থা মানে ম্যাক্সিমাম ডেন্স অবস্থা হলে সেটা হবে হচ্ছে 100%। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এই রিলেটিভ ডেনসিটি দিয়ে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে আমাদের ইন সিটু ডেন্সনেস, সাইটের ডেন্স, সয়েলের ডেন্সনেস অথবা লুজনেসটা আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে বলা হচ্ছে দেখো soil engineer qualitatively describe the granular soil deposit according to their relative densities as shown in figure 3.3. In place soil seldom have relative density less than 20 to 30%. that means তোমার 20 থেকে 30% এর নিচে আসলে রিলেটিভ ডেনসিটি হবে থাকে না। মানে তুমি যদি সয়েলে কথা চিন্তা করো বা তোমার যদি ইন সিটু সয়েলের কথা তুমি চিন্তা করো, তো সেখানে তোমার রিলেটিভ ডেনসিটিটা সচরাচর 20% থেকে 30% কম কখনো কিন্তু হয় না ওভাবে। মানে 0% তো প্রশ্নই আসে না, কোনো সয়েলের রিলেটিভ ডেনসিটি 0% আসলে কখনো হয় না, আবার 100%ও হয় না, এত ডেন্স থাকে না। তো তাহলে এখানে বলতেছে যে, এবং আরেকটা কথা বলতেছে, কম্প্যাক্টিং এ গ্রানুলার সয়েল টু রিলেটিভ ডেনসিটি গ্রেটার দেন অ্যাবাউট 85% ইজ ডিফিকাল্ট। মানে 85% এর বেশিও কিন্তু আবার হবে না। ঠিক আছে, তো এর মাঝামাঝি একটা রেঞ্জে তোমার সবসময় সয়েলটা আসলে থাকবে। তো অনেক সময় পরীক্ষায় আমি তোমাদের রিলেটিভ ডেনসিটিটা দিয়ে দেই না, রিলেটিভ ডেনসিটি না দিয়ে আমি বলি তোমার সয়েলটা হচ্ছে মিডিয়াম সয়েল মনে করো। তো যদি মিডিয়াম হয় তাহলে তোমার রেঞ্জটা কত হবে বলো তো? 50 থেকে 70। 50 থেকে 70% তুমি এর মধ্যে কোনো কিছু একটা ধরতে পারো।
এটা তোমার ব্যাপার, তুমি কত ধরবা সেটা তোমার ব্যাপার, তোমার যতদিন মিলবে বা তোমার যততে সুবিধা হবে সেটা তুমি ধরবা, কোনো সমস্যা নাই। এখন যে জিনিসটা আমি বলতেছি যে 50 থেকে 70%-এর মধ্যে 55, 56, 57 হোয়াট এভার ইট ইজ তুমি ধরতে পারো। সো সয়েলটা কি টাইপের সেটা তোমার বুঝতে হবে। তো এখানে দেখে বুঝতেছো আমাদের রিলেটিভ ডেনসিটি দেখে আমরা বুঝতে পারবো আমাদের সয়েলের কন্ডিশনটা কিরকম, যে লুজ অবস্থা আছে, মিডিয়াম অবস্থা আছে, ডেন্স অবস্থা আছে। ভেরি লুজ অবস্থা থাকলে আমাদের তার মানে কি কম্প্যাক্ট করতে হবে, লুজ হলে সেটাকে আমাদের কম্প্যাক্ট করে ডেন্স বানাতে হবে। তো আমরা অফকোর্স চাইবো কি আমাদের সয়েলটা খুব বেশি লুজ না থাকুক, ঠিক আছে। এখন দেখো এখানে ই এর যে ফর্মুলা, ই হচ্ছে আমাদের ভয়েড রেশিওটা আমরা জানি, এন হচ্ছে আমাদের পোরোসিটি। সো ই হচ্ছে আমাদের ই যখন ম্যাক্স হবে এনও ম্যাক্স হবে অফকোর্স, ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন। এই ফর্মুলা আমরা এই থার্ড চ্যাপ্টারের শুরুতেই পড়ে আসছি, ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন। ওকে, আর ই ম্যাক্স হলে এন ম্যাক্স হবে, নিচে এন ম্যাক্স হবে, ই মিন হলে উপরে এন মিন, নিচে হচ্ছে এন মিন। তো এই যেখানে একটা ফর্মুলা দেখে আসছি, ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন। এই যে ফর্মুলাটা তুমি এখানে দেখছো, সেই ফর্মুলাটার এই জায়গায় শুধুমাত্র ই এর জায়গায় তুমি কি বসাবা, ই এর জায়গায় তুমি যদি এন বসাও তাহলে তুমি এই ফর্মুলাটা পাবা, মানে তোমার এন এর ফর্মুলাটা তুমি বেসিক্যালি বসাবা। সো এখানে জাস্ট যোগ বিয়োগ করে লসাগু গসাগু করে টরে তোমার এখানে এরকম একটা ফর্মুলা এখানে আমাদের জেনারেট করতেছে। সো তোমার প্রথমে যে ফর্মুলাটা আছে এই যে ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন, এই ফর্মুলাটা তোমার কাজে লাগবে, এটা এই ফর্মুলাটা তোমার অবশ্যই কাজে লাগবে। আবার এখানে আরেকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমার কাজে লাগবে। সো রিলেটিভ ডেনসিটি বের করার ফর্মুলা তাহলে আমাদের হচ্ছে তিনটাই খুব ভালো করে মুখস্থ রাখবা, তাহলে ম্যাথ আসলে তিনটাই তুমি ইউজ করে ম্যাথ করতে পারো, ঠিক আছে। পরীক্ষা হয়তো আমি গামা দিয়ে দিলাম, তখন তুমি গামা দিয়ে কাজটা করবা, বা ই দিয়ে দিলাম তখন তুমি ই দিয়ে কাজ করবা, এরকম আর কি ব্যাপারটা। তো এখন দেখো এখান থেকে এটা কিভাবে আসলো, এই যে এই ইকুয়েশনটা কিভাবে তাহলে আসে। তো এই ইকুয়েশনটা কিভাবে আসে সেটা জানার জন্য আমাদের চলে যেতে হবে ফিগার 3.2 তে। আমরা চলে যাই ফিগার 3.2, এই ফিগারে, ঠিক আছে। এখন দেখো তবে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো আর একটু রেসপন্স করো। তো প্রথমে তো দেখো এই জায়গায় তোমার টোটাল ভলিউম V equal to, এখানে কি ছিল, এটা আমাদের ছিল হচ্ছে 3 separate phase of soil element with volume of soil solid equal to 1. ভলিউম অফ সয়েল সলিডটা হচ্ছে 1 হবে আমাদের, ঠিক আছে। ভলিউম অফ সয়েল সলিড ইকুয়াল টু 1। আর তাহলে এটা যদি 1 হয় তাহলে আমাদের টোটাল ভলিউম কি ছিল, 1 প্লাস ই ছিল, এটা তো আমরা দেখে আসছি আগে। এখন দেখো আমরা নরমালি জানি কি গামা ইকুয়াল টু কি জানি আমরা, বলো তো। না, গামা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, হ্যাঁ রো তো ঠিক আছে, গামা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি এটা তো জানি আমরা। তাহলে ভি ইকুয়াল টু কি লেখা যায়, ডাব্লিউ বাই গামা লেখা যায় নাকি? আচ্ছা, তো এখন ডাব্লিউটা যদি ফিক্সড হয়, এখানকার তোমার যদি ওয়েট ফিক্সড হয়, এই যে এই ওয়েটটা মনে করো ফিক্সড, এই ওয়েটটা যদি তোমার ফিক্সড হয় তাহলে আমি কিভাবে লিখতে পারি না এইটাকে, ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই গামা, ওকে। এটা যদি আমাদের লেখা যায় তাহলে দেখো ভি ইকুয়াল টু আবার কি লেখা যায়, 1 প্লাস ই লেখা যায় না? ভি ইকুয়াল টু 1 প্লাস ই লেখা যায় তো নাকি? তাহলে লিখি 1 প্লাস ই হচ্ছে আমাদের ই। আর আমরা যদি প্রপোর্শন সাইনটা উঠায় দিতে চাই তাহলে সেখানে আমাদের কি আসে, একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আসে, এক্স্যাক্টলি। সে কনস্ট্যান্ট আমরা যদি ইকুয়াল দিই তাহলে কনস্ট্যান্টটা মনে করো আসলে হচ্ছে কে, কে আর এখানে গামা ডিভাইডেড বাই গামা। এই জিনিসটা লেখা যায় কিনা? আচ্ছা, এখন আমাকে তোমরা বলো তো এইখানে যে ই আর গামা এদের দুইজনের রিলেশনটা কিরকম, প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? মিস প্রপোর্শনাল। ই এর সাথে গামার সম্পর্ক প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল?
মিস ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি ই এর ভ্যালু যদি বাড়ে গামার ভ্যালু কি হবে, কমবে না বাড়বে? কমবে মিস। কমবে, এক্স্যাক্টলি। তার মানে ই যখন ম্যাক্সিমাম গামা তখন মিনিমাম, রাইট? জি মিস। তাহলে আমি লিখতে পারি 1 প্লাস ই, মনে করো এখানে লিখলাম মিনিমাম, মনে করো আমি জাস্ট কথার কথা বলতেছি, ই মিনিমাম ইকুয়াল টু, তাহলে লেখা যাচ্ছে হচ্ছে কে বাই গামা ম্যাক্সিমাম। এটা তো বুঝতেছি আমরা নাকি, তাই না? জি মিস। আচ্ছা ঠিক আছে, তা এটা যদি আমরা বুঝে থাকি তাহলে দেখো, তাহলে তোমাদেরকে আমি একটা ছবি দেখাই। এটুকু আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা থাকো, এইটুকু বাকিটুকু মুছে দিচ্ছি আমি। এখানে দেখো সবাই একটু খেয়াল করে, আমাদের ফর্মুলাটা ছিল dr ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন। এটা ছিল আমাদের ফর্মুলাটা, অরিজিনাল ফর্মুলাটা। তো এখানে যদি আমি সবার সাথে প্রত্যেকটার ই এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, যেহেতু এইখানে 1 প্লাস, এখানে 1 আবার মাইনাস, সো এখানে কাটাকাটি চলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি, সো এটা কোনো সমস্যা না আমাদের। তারপর আমরা কি করতে পারি, 1 প্লাস ই ম্যাক্স মাইনাস 1 প্লাস ই মিন, এভাবে আমি লিখতে পারি, তাই না? সো এই লাইন থেকে এই লাইনটা আমরা সবাই লিখতে পারি। এখন দেখো 1 প্লাস ই মিন ইকুয়াল টু কি লেখা যায়, কে বাই গামা ম্যাক্স লেখা যায়, যে 1 প্লাস ই মিন ইকুয়াল টু, এই যে 1 প্লাস ই মিন ইকুয়াল টু কে বাই গামা ম্যাক্স। আবার 1 প্লাস ই ম্যাক্স ইকুয়াল টু কে বাই গামা মিন লেখা যায়, 1 প্লাস ইকুয়াল টু কে বাই গামা লেখা যায় নাকি? এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা, এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা? জি মিস। আচ্ছা, সো কে বাই গামা মিন মাইনাস কে বাই গামা, আবার কে বাই গামা মিন মাইনাস কে বাই গামা ম্যাক্স, এটা আমরা আশা করি সবাই বুঝছি। তো এখানে জাস্ট সবগুলা কে আমি যদি উঠায় দেই, উপরেও কে নিচেও কে, কাটাকাটি চলে যাচ্ছে কিন্তু। তারপর আমি কি করলাম, তারপর আমি হচ্ছে তোমার এই যে এটাকে জাস্ট 1 1 1 1 দিয়ে লিখলাম, তারপর আমি ইকুয়েশনটা সলভ করলাম, সলভ করে আমার এরকম আসলো গামা মাইনাস গামা মিন ডিভাইডেড বাই গামা ম্যাক্স মাইনাস গামা মিন ইনটু গামা ম্যাক্স বাই গামা। একটু আগে যে ইকুয়েশনটা আমরা দেখে আসছি সেম ইকুয়েশনটা আমরা এখানে পেয়ে গেলাম। সবাই কি বুঝছো? জি মিস। আচ্ছা, তাহলে এটা মুছে দেই। তাহলে আমরা এই ইকুয়েশনটা তাহলে কিভাবে জেনারেট হলো সেটা আমরা পেয়ে গেলাম। সো এটা মনে রাখবা যে আমাদের রিলেটিভ ডেনসিটির ইকুয়েশন হচ্ছে 3টা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের এই চ্যাপ্টারের লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে এক্সাম্পল 3.5। এক্সাম্পল 3.5 এখানে কি আছে দেখো, কি কি গিভেন একটু আমরা দেখি ফার্স্ট। ই ম্যাক্স ইকুয়াল টু 0.75, মানে তোমার ম্যাক্সিমাম ভয়েড রেশিও দেয়া আছে, মিনিমাম ভয়েড রেশিও দেয়া আছে। জিএস ইকুয়াল টু দেয়া আছে তোমার 2.68, জিএস হচ্ছে আমাদের কি স্পেসিফিক গ্র্যাভিটি, এবং বলা হচ্ছে ময়েস্ট ডেনসিটি মানে রো দেয়া আছে 112, এটা হচ্ছে তোমার রো এর ভ্যালু, আর মশলা কন্টেন্ট দেয়া আছে 12%, 12% হচ্ছে স্মল ডাব্লিউ এর ভ্যালু। ওকে, বের করতে বলছে রিলেটিভ ডেনসিটি অফ কম্প্যাকশন। সো এখানে ই ম্যাক্স ই মিন দেয়া আছে, মানে হচ্ছে প্রথম ফর্মুলাটা দিয়ে আমরা কাজ করব, এই যে এই ফর্মুলা dr ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ডিভাইডেড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন। এখানে তাকায় দেখো সবগুলাই তুমি জানো, শুধুমাত্র ই জানো না, তার মানে ইটা তোমার বের করে নিতে হবে। ই বের করার জন্য যা যা ইনফরমেশন সেগুলো তোমার এখানে দেয়া আছে, জিএস দেয়া আছে, রো দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে। তো তুমি কোন ফর্মুলা দিয়ে কাজ করবা সেটা তোমার বুঝতে হবে, কিভাবে কি কি গিভেন সেটা দেখে বুঝতে হবে। কোন ফর্মুলা দিয়ে কাজ করবা সেটা তোমার, যদি তুমি না বুঝো এখনো, তাহলে তোমার ফর্মুলা গুলো আবার ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো এখন দেখো রো ইকুয়াল টু, তাহলে আমরা জানি কি 1 প্লাস ডাব্লিউ জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। এখানে তুমি সবই জানো, শুধুমাত্র ই জানো না। রো তোমার দেওয়া আছে 112, ডাব্লিউ দেওয়া আছে 12%,
জিএস হচ্ছে 2.68 আর গামা ডাব্লিউ তুমি অলরেডি জানো, ইউনিট ওয়েট অফ ওয়াটার। ঠিক আছে, তো সেখান থেকে আমি কি বের করলাম, ই বের করলাম। দেখো ই বের করার পরে আমি কি বের করলাম, সেই ই এর ভ্যালুটা এখানে বসানোর পরে আমার কি আসলো, রিলেটিভ ডেন্সিটি আসলো, সেটাকে আমি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে নিয়ে গেলাম। ঠিক আছে, খুব সোজা একটা ম্যাথ। সবাই কি বুঝছো এই ম্যাথটা? জি মিস। ওকে, সবাই যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট চ্যাপ্টার পারমিয়াবিলিটিতে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 পারমিয়াবিলিটি। সো এই চ্যাপ্টারে তোমাদের কিছু কিছু নোন জিনিস তোমরা পাবা, সেটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। এটা আমরা 2 তে পড়ে আসছিলাম ফ্লুইড মেকানিক্সে, তাই না? মনে আছে? জি মিস। ওকে, তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আমাদের যে টোটাল হেড ইকুয়াল টু প্রেসার হেড, ভেলোসিটি হেড, এলিভেশন হেড, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো এটা আমরা আজকের ক্লাসে অবশ্যই সম্ভব হবে না। আজকের ক্লাসে আমরা পারমিয়াবিলিটি কি জিনিস সেটার বেসিকটা দেখব। ওকে, তো সেটার জন্য তোমাদের একটা স্লাইড আছে, এই স্লাইডটা তোমাদের আমি ক্লাসরুমে দিয়ে দিব। এটা আমার বানানো একটা স্লাইড, এটা ক্লাসরুমে তোমরা পেয়ে যাবা। দেখো প্রথমত দেখি আমরা পারমিয়াবিলিটি জিনিসটা কি। খুব সোজা ভাবে লেখা, খুব সোজা ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমত পারমিয়াবিলিটি জিনিসটা কি সেটা ডেফিনেশনটা আগে দেখি আমরা। পারমিয়াবিলিটি ইজ দ্য মেজার অফ দ্য সয়েলস অ্যাবিলিটি, সয়েলের একটা অ্যাবিলিটি টু পারমিট ওয়াটার, ওয়াটার পারমিট করার জন্য, টু ফ্লো থ্রু ইটস পোর অর ভয়েড। তার মানে হচ্ছে কি, পারমিয়াবিলিটি হচ্ছে সয়েলের এমন একটা পাওয়ার বা এমন একটা অ্যাবিলিটি বা এমন একটা ক্ষমতা, যেই ক্ষমতার কারণে তোমার সয়েলের মধ্য দিয়ে যে ভয়েড গুলো আছে, যে ভয়েড গুলো বা পোর গুলো আছে, সেই পোরের মধ্য দিয়ে ওয়াটার পাস করতে পারে। আবার বলতেছি, পারমিয়াবিলিটি হচ্ছে সয়েলের এমন একটা অ্যাবিলিটি, যেই অ্যাবিলিটির কারণে সয়েলের মধ্যকার ইন্টারকানেক্টেড ভয়েড গুলোর মধ্য দিয়ে ওয়াটার বা যে কোনো টাইপের ফ্লুইড পাস করতে পারে। বুঝছো পারমিয়াবিলিটি জিনিসটা কি? জি মিস। ওকে, সেটা খুব ভালো করে মনে রাখবো। অনেক সময় ভাইবা বোর্ডে কোশ্চেন করে যে পারমিয়াবিলিটি বলতে তুমি কি বুঝো, হোয়াট ডু ইউ মিন বাই পারমিয়াবিলিটি, তখন জাস্ট এটা যদি বলে দাও যে পারমিয়াবিলিটি ইজ দ্য মেজার অফ সয়েলস অ্যাবিলিটি বা ইট ইজ দ্য সয়েলস অ্যাবিলিটি টু পারমিট ওয়াটার টু ফ্লো থ্রু ইটস পোর অর ভয়েড, সেটা বলতে পারো। খুব সোজা একটা ডেফিনেশন কিন্তু এখানে আছে। এরপর দেখো এখানে কি বলছে, সয়েল কনসিস্ট অফ সলিড পার্টিকেল উইথ ইন্টারকানেক্টেড ভয়েড। সয়েলের মধ্যে দিয়ে অবশ্যই ইন্টারকানেক্টেড ভয়েড থাকবে, মাস্ট থাকবেই, ভয়েড তো অবশ্যই সয়েলে থাকে। where water can flow from a point of high energy to a point of low energy. এটা আমরা দেখে আসছি ফ্লুইডে বা অন্যান্য ল্যাবে আমরা দেখে আসছি যে নরমালি তুমি যদি ওয়াটার নিয়ে কাজ করো, সে ওয়াটার সবসময় কি হয়, হাই এনার্জি থেকে লো এনার্জির দিকে যেতে থাকে, কখনো লো থেকে কিন্তু হাইতে যায় না। অলরেডি সেখানে এনার্জি কম, সে আবার কিভাবে যাবে হাই এনার্জির দিকে? যার এনার্জি বেশি সেই তো আসবে, তাই না? সো এটা নর্মাল একটা জিনিস যে হাই এনার্জি পয়েন্ট থেকে লো এনার্জি পয়েন্টের দিকে ওয়াটারটা ট্রান্সমিট হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি। এই পারমিয়াবিলিটি হচ্ছে সয়েলের একটা অ্যাবিলিটি, এটা মনে রাখবা, সয়েলের একটা অ্যাবিলিটি এটা। ওকে, আচ্ছা তোমাদের কাছে কি মনে হয়, পারমিয়াবিলিটি যদি বেশি হয় তাহলে কি আমাদের সয়েলটা ভালো নাকি ভালো না? মিস পারমিয়াবিলিটি বেশি থাকলে মিস সয়েলটা লুজ থাকবে অনেক। হ্যাঁ, তাহলে কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? মিস খারাপ হবে। খারাপ হবে, এক্স্যাক্টলি খারাপ হবে। আচ্ছা, সো আমি এখন পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো, এখানে জাস্ট প্রথমে একদম শুরু থেকে আমরা যদি চিন্তা করি যে গ্রাভেলের যে পার্টিকেল সাইজ, সে পার্টিকেল সাইজ বেশি বড় নাকি ক্লেতে যে পার্টিকেল সাইজ আছে সে পার্টিকেল সাইজটা বেশি বড়? মিস গ্রাভেল। গ্রাভেলেরটা বড় বেশি, তাই না? যদি পার্টিকেলের সাইজ বড় থাকে
ভয়েড কি বড় হয় নাকি ছোট হয়, বা ভয়েড কি বেশি হয় না কম হয়? মিস বেশি হয়। বেশি হবে অবশ্যই। তোমার পার্টিকেল যত বড় তোমার ভিতরের ভয়েড তত বেশি, ঠিক আছে? পার্টিকেল যত ছোট ভয়েড তত কম, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। তার মানে গ্রাভেলের মধ্য দিয়ে পানি কি বেশি পাস করবে নাকি ক্লের মধ্য দিয়ে পানি বেশি পাস করবে? গ্রাভেলের গ্রাভেলের মধ্যে। রাইট, গ্রাভেলের মধ্যে দিয়ে পানি বেশি পাস করবে, কারণ ভয়েড বেশি। পানি তাড়াতে জাস্ট পানি উপর থেকে দিবা, পাস করে চলে যাবে, পানি দিবা, পাস করে চলে যাবে। এটা হচ্ছে আমাদের গ্রাভেল। এই জন্য এখানে লেখা হচ্ছে গ্রাভেল হচ্ছে হাইলি পারমিয়েবল। হাইলি পারমিয়েবল হচ্ছে গ্রাভেল। আর স্টিফ ক্লে হচ্ছে সব থেকে লিস্ট পারমিয়েবল, সব থেকে কম পারমিয়েবিলিটি থাকবে ক্লেতে। এখানে দেখো যেমন সিম্পল সিম্পল কিছু ফিগার দিয়ে বোঝানো হচ্ছে যে এটা যদি গ্রাভেল হতো তাহলে যদি টপ থেকে আমি পানি দিতাম সব পানি পাস করে যেত। যদি স্যান্ড হতো তাহলে কি হতো, পানি পাস করতো বাট গ্রাভেল থেকে কম পরিমাণে। আর ক্লে যদি হয় তাহলে কিন্তু আরো কম পানি পাস করবে, খুবই কম পানি পাস করবে। এখন এখানে আরেকটা ছোট এক্সাম্পল দেখানো হচ্ছে, দেখো যে 1 মিটারের সয়েল স্যাম্পল নেওয়া হচ্ছে, সবগুলো 1 মিটার সয়েল স্যাম্পল। এক জায়গায় আমরা নিলাম গ্রাভেল, এক জায়গায় নিলাম স্যান্ড, আরেক জায়গায় নিলাম সিল্ট, আরেক জায়গায় নিলাম ক্লে। 4টা সয়েল স্যাম্পল নিলাম 1 মিটারের। তুমি উপর থেকে সমান পরিমাণে পানি দিয়ে দিলা, মনে করো পানি দিলা, পানি দেওয়ার পরে পানিটা পাস করতে কতক্ষণ সময় লাগতেছে? গ্রাভেলে দিলে 2 মিনিটের মধ্যে পাস করে সব চলে যাচ্ছে মনে করো, স্যান্ডে দিলে 20 মিনিটের মধ্যে মোটামুটি পাস করে চলে যাচ্ছে, যেহেতু গ্রাভেলের তুলনায় স্যান্ডের পার্টিকেল সাইজ ছোট। একইভাবে এখানেও পাস করবে, সিল্টেও পাস করবে, কিন্তু স্যান্ড থেকে অবশ্যই অনেক বেশি সময় ধরে পাস করবে, 2 ঘন্টা মনে করো লাগতেছে। আর তোমার ক্লেতে যদি হয় তাহলে মনে করো 2 দিনের মতো লাগতেছে, যে পানি দিলা একটু 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 করে 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 একটু একটু করে করে ভয়েডের মধ্য দিয়ে আস্তে 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 পানিগুলো পাস করতেছে। যেহেতু ভয়েড গুলো অনেক ছোট হয় সেহেতু পানি পাস করতেও অনেক সময় লাগবে, ঠিক আছে? সো এটা দিয়ে জাস্ট একটা কম্পারিজন বোঝানো হচ্ছে, নট নেসেসারি 2 মিনিটেই হবে, নট নেসেসারি 20 মিনিটেই হবে, এটা না, জাস্ট কম্পারিজন বোঝাচ্ছে যে কোনটাতে তাড়াতাড়ি পানি পাস করে যাবে আর কোনটাতে পানি পাস করতে সব থেকে দেরি হবে, ঠিক আছে? এই ক্লে পার্টিকেল গুলো এতই বেশি ছোট হয় সেটা তোমরা হাইড্রোমিটারে দেখে থাকবা, যে আমাদের তোমরা যদি ল্যাবে করতা তাহলে খুব ভালো হতো আসলে। তো হাইড্রোমিটার গুলো কি করা হয়, হাইড্রোমিটারে যখন তুমি পানি দিয়ে দিচ্ছ তখন কি সেই পানিটা কিন্তু সেটেল হতে অনেক সময়, মানে পানিটা না মানে সয়েলটা সেটেল হতে অনেক সময় লাগে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকমও লেগে যায় পুরা সয়েল সেটেল করতে। সয়েল পার্টিকেল গুলো এত ছোট হয়, তো এত ছোট পার্টিকেলের ভিতরকার ভয়েডও এতই ছোট হবে, তো সেখান দিয়ে পানি পাস করাটা অবশ্যই অনেক ডিফিকাল্ট হবে। বুঝছো ব্যাপারটা? জি ম্যাম। ওকে, এখানে জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে লুজ সয়েল হলে কি হবে, ডেন্স সয়েল হলে কি হবে। সয়েল যদি লুজ অবস্থা থাকে, কম্প্যাক্টেড না থাকে, তাহলে কি পানি খুব ফাস্ট পাস করে যাবে, ইজি টু ফ্লো। ভয়েডের মধ্য দিয়ে তো পানি যাবে, সয়েলের মধ্য দিয়ে তো পানি যাচ্ছে না, ভয়েডের মধ্য দিয়ে কিন্তু পানি যায়, এটা মনে রাখবা। সয়েলের ভিতর দিয়ে পানি পাস করে কখনো এই কথাটা বলবা না, বলবা ভয়েডের মধ্য দিয়ে পানি পাস করে। সয়েলের মধ্যকার যে ভয়েড, ইন্টারকানেক্টেড যে ভয়েড, সেগুলোর মধ্য দিয়ে পানি পাস করবে। ওকে, সো অফকোর্স লুজ সয়েলে ইজি টু ফ্লো, ওয়াটারের ফ্লোটাকে ইজি বলা হচ্ছে, আর ডেন্স সয়েলে কি ডিফিকাল্ট, কারণ তোমার সয়েলটা ডেন্স অবস্থা, সবগুলো একসাথে প্যাকড অবস্থায় আছে, পানির কিন্তু ভয়েড খুঁজতে সময় লাগবে এবং সে ভয়েড দিয়ে পাস করতেও সময় লাগবে, ঠিক আছে? সেজন্য বলা হচ্ছে ডিফিকাল্ট টু ফ্লো। আর লুজ সয়েলে কি অবস্থা, লুজ সয়েল হচ্ছে হাইলি পারমিয়েবল, লুজ সয়েল খুব বেশি পারমিয়েবল হয়, ডেন্স সয়েল লো পারমিয়েবিলিটি থাকে, যেহেতু সময় বেশি লাগতেছে পারমিয়েবিলিটিও কম হচ্ছে। তো এখন দেখো পারমিয়েবিলিটি আমরা আসলে এই জন্যই শিখি যে পারমিয়েবিলিটি দিয়ে আমরা অনেক কিছু মেজার করতে পারি। তোমার একটা জায়গায় তুমি রাস্তা বানাবা বা বিল্ডিং বানাবা, ঠিক আছে? ওখানকার সয়েল নিয়ে যদি তুমি পারমিয়েবিলিটি টেস্ট করো তাহলে তুমি কিন্তু বুঝবা যে তোমার সয়েলের কন্ডিশনটা কিরকম। তুমি যদি টেস্ট করে দেখো তোমার সয়েলের মধ্য দিয়ে পানি খুব ফাস্ট পাস করে চলে যাচ্ছে, তার মানে তোমার বুঝতে হবে যে এখানে সয়েলটা আসলে লুজ সয়েল, সো আমার এই জায়গাটার মধ্যে সয়েলটাকে ইমপ্রুভ করতে হবে, সয়েল ইমপ্রুভমেন্ট টেকনিক দিয়ে আমার সয়েলকে ইমপ্রুভ করতে হবে, বা সয়েলকে কম্প্যাক্ট করবা, তুমি কম্প্যাক্ট করে ভয়েড গুলো সরাই দিবা, ভয়েড গুলো মিনিমাইজ করে দিবা, তাহলে কি হবে তোমার বিল্ডিং এর যে তুমি যেখানে ফাউন্ডেশনটা বানাতে চাচ্ছ সেই জায়গাটা শক্ত হবে, শক্ত হলে কি বিয়ারিং ক্যাপাসিটি বেশি হবে, তোমার বেশি লোড ক্যারি করতে পারবে, বিল্ডিংটা মজবুত হবে। একইভাবে রাস্তার ক্ষেত্রে যদি চিন্তা করো, যদি তোমার রাস্তার মধ্যে রাস্তার যেখানে বানাচ্ছ সেই জায়গাকার
যে সয়েল আছে, সেই সয়েলের যদি তোমার অবস্থা যদি এরকম হয় যে খুব লুজ টাইপের সয়েল থাকে, তাহলে কি হবে? তোমার পারমিয়েবিলিটি বেশি হবে। তাহলে কি রাস্তা বানালে সেই রাস্তার কি অবস্থা হবে বলো তো? শুনতে পাচ্ছো? এই তোমরা কি শুনতে পাচ্ছো আমার কথা? জি মিস। জি মিস। কি বলছি বুঝছো? জি মিস। আমি বললাম কি রাস্তা যেখানে বানাবো সেখানে যদি এরকম পারমিয়েবিলিটি অনেক বেশি হয়, তাহলে আমার কি প্রবলেম হতে পারে বলো? মিস রাস্তার এগ্রিগেট গুলো মিস কলাপস করতে পারে মিস। রাস্তায় তুমি যে বিটুমিনাস সারফেস দিচ্ছ বা তুমি যে বেস দিচ্ছ, সাব বেস দিচ্ছ, যাই দাও না কেন, তুমি তুমি তোমার কি হবে? রাস্তাটা কি ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তোমার যখন বৃষ্টি হবে তখন কি হবে? তোমার রাস্তার মধ্যে তোমার বিটুমিনাস সারফেসের মধ্যে দিয়ে পানি ঢুকে যাবে, সয়েলের মধ্যে দিয়ে। তোমার হচ্ছে সয়েলটা যদি পারমিয়েবল হয় তাহলে কি ভিতর পর্যন্ত চলে যাবে, তোমার রাস্তাটা অল্প কয়েকদিনেই ভেঙে পড়বে। তার মানে তুমি রাস্তা বানানোর আগে অবশ্যই তোমার রাস্তাটাকে কম্প্যাক্ট করে নিতে হবে, মাস্ট। এটা কম্প্যাকশন ইজ মাস্ট, করতেই হবে আমাদের, নাহলে রাস্তা কিন্তু টিকবে না। বুঝে গেছে? দেখবা যে অনেক সময় রোলার দিয়ে দিয়ে তোমার হচ্ছে রাস্তাকে কম্প্যাক্ট করে থাকে। এত বড় রাস্তা তো আমরা আসলে যে ল্যাবে যেভাবে দেখছো জাস্ট 25টা স্ট্রোক দিয়ে আমি কম্প্যাক্ট করে ফেলবো এরকম কিন্তু হয় না। ঠিক আছে, বিরাট বিরাট রোলার দিয়ে তোমার হচ্ছে কম্প্যাকশন করা হয়, যেন পারমিয়েবিলিটি কমে যায়, ভয়েড কমে যায়। ভয়েড কমলেই পারমিয়েবিলিটি কমে যাবে। সো আমার স্ট্রাকচারের জন্য বলো, রাস্তার জন্য বলো, যে কোনো কিছুর জন্য বলো, পারমিয়েবিলিটি ইজ নট গুড ফর আস। সো পারমিয়েবিলিটিটা আমাদের জন্য একদমই ভালো না। আমরা চাইবো আমাদের সয়েলটা যত কম পারমিয়েবল হয় তত আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? তোমাকে অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে পারমিয়েবিলিটি যদি বেশি হয় তাহলে তোমার কি কি মনে হচ্ছে, এটা কি ভালো হচ্ছে তোমার জন্য না খারাপ হচ্ছে? তখন তুমি অফকোর্স বলবা যে পারমিয়েবিলিটি বেশি হওয়া ভালো না, আমি চাইবো সবসময় পারমিয়েবিলিটি কম হোক। বুঝছো কি বললাম? জি মিস। আচ্ছা, সো আমাদের এরপরে আমরা চলে যাব ইম্পর্টেন্স অফ পারমিয়েবিলিটিতে। এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। ঠিক আছে, 6 থেকে বাদ বাকি যে স্লাইড গুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। আমাদের হয়তো 2টা ক্লাসের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে এটা, 2টা বা 3টা ক্লাস লাগতে পারে হয়তো বা। ঠিক আছে, এখান থেকে মনে রাখবা যে এখানে নেক্সট ক্লাসে আমরা স্লাইড 6 থেকে শুরু করব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তোমাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিই।